ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো জন ডিউইর শিক্ষা দর্শন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা আজকে যে টপিকটি পড়বো সেটি হচ্ছে জন ডিউইর শিক্ষা দর্শন। প্রথমে আমরা জন ডিউইর সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেব, তারপর আমরা জন ডিউইর শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি জন ডিউই 1859 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1952 খ্রিস্টাব্দে তার মৃত্যু হচ্ছে। তো শুরুতেই জন্ম এবং মৃত্যু সালটা দেওয়া রয়েছে। যেহেতু আমাদের সমস্ত কোর্সেই এমসিকিউ প্যাটার্নে আসবে, তাই প্রত্যেকজন যারা শিক্ষাবিদ সম্পর্কে আমরা আলোচনা করব প্রত্যেকেরই জন্মসাল এবং মৃত্যু সালটি শুরুতে আমাদের জেনে নিতে হবে। এরপর আমরা দেখছি ভূমিকা পয়েন্টটি দেখে নিচ্ছি। জন ডিউই ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক। তার প্রয়োগবাদ দর্শনের মধ্যে জার্মান ভাববাদ, ডারউইনের বিবর্তনবাদ এবং বস্তুবাদের সমন্বয় লক্ষ্য করা যায়। প্রয়োগবাদের মূল কথা হলো সক্রিয়তা, পরিবর্তনশীলতা এবং উপযোগিতা। তাই তিনি বলেছেন, এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, নলেজ ইজ অলওয়েজ মিনস, নেভার অ্যান এন্ড ইটসেলফ। তাহলে এখানে আমরা শুরুতেই জেনে নিলাম যে জন ডিউই একজন ছিলেন প্রয়োগবাদী দার্শনিক। তাকে আমরা প্র্যাগমাটিস্ট বলি বা প্র্যাগমাটিজম যে দর্শন রয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে যে প্র্যাগমাটিজম যে ফিলোসফিটি রয়েছে তার অনুসারী ছিলেন জন ডিউই। প্র্যাগমাটিজমের ধারণাটি কিন্তু মূলত দিয়েছেন হচ্ছে চার্লস পিরেস, কিন্তু জন ডিউই পরবর্তীকালে এই প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদের দর্শন নিয়ে বিস্তারিত কাজ করেছেন। জন ডিউইর মধ্যে এই প্রয়োগবাদের পাশাপাশি তার মধ্যে জার্মান ভাববাদ এবং ডারউইনের বিবর্তনবাদেরও কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। প্রয়োগবাদের মূল কথা কি ছিল? প্রয়োগবাদের মূল কথা ছিল সক্রিয়তা বা পরিবর্তনশীলতা বা উপযোগিতা। প্রয়োগবাদ কিন্তু হাতে কলমে কাজের উপর বিশ্বাস করত। প্রয়োগবাদের মতে চরম সত্যি বা আলটিমেট ট্রুথ বলে কোনো কিছুই হয় না। সমস্ত কিছুই পরিবর্তনশীল, সমস্ত কিছুই চেঞ্জেবল। বিবর্তনে তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে সক্রিয়তায়। ঠিক আছে, তাহলে মেইনলি প্রয়োগবাদকে বলা হয় প্র্যাগমাটিজম। এই প্র্যাগমাটিজম কথাটি এসছে প্র্যাগমা থেকে, যার অর্থ হচ্ছে টু ডু বা টু অ্যাকশন, যা বলতেই বোঝাচ্ছে সক্রিয়তাকে, উপযোগিতা বিষয়টিকে এবং পরিবর্তনশীলতাকে। তাই এখানে যে কোটেশনটি রয়েছে, এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং ইজ আলটিমেট, অর্থাৎ কোনো কিছুই আলটিমেট না, কোনো কিছুই চরম বা আলটিমেট ট্রুথ বলতে কোনো কিছুই হয় না, সমস্ত কিছুই প্রভিশনাল অর্থাৎ চেঞ্জেবল। নলেজ ইজ অলওয়েজ মিনস, নেভার অ্যান এন্ড ইটসেলফ, জ্ঞানের কোনো শেষ নেই। ঠিক আছে, বা জ্ঞানের কোনো অন্ত বা চরম জ্ঞান বলেও কিছু হয় না, জ্ঞানও কিন্তু পরিবর্তনশীল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন ডিউই তিনি প্রয়োগবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন এবং প্রয়োগবাদের মূল কথাই ছিল হচ্ছে পরিবর্তনশীলতা, উপযোগিতা এবং হচ্ছে সক্রিয়তা। এরপর আমরা জন ডিউইর জীবনী সম্পর্কে একটু সাধারণ ধারণা নিয়ে নিচ্ছি। জন ডিউই 1859 সালে আমেরিকার বার্লিংটন শহরে জন্মগ্রহণ করেন। তিনি উইলিয়াম জেমসের প্রয়োগবাদ দর্শনের অনুরাগী ছিলেন। জন ডিউই 1896 খ্রিস্টাব্দে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি ল্যাবরেটরি স্কুল তৈরি করেন। এই স্কুলের ধারণার উপর ভিত্তি করেই আধুনিক যুগের এক্সপেরিমেন্টাল স্কুল বা অ্যাক্টিভ স্কুল তৈরি করা হয়েছে। তাহলে এখানে জন ডিউই সম্পর্কে সাধারণ কিছু তথ্য দেওয়া রয়েছে। জন ডিউই বেসিক্যালি ছিলেন একজন আমেরিকার একজন দার্শনিক। তিনি 1859 খ্রিস্টাব্দে আমেরিকার বার্লিংটন শহরে তিনি জন্মগ্রহণ করছেন এবং তার সম্পর্কে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউ আসতে পারে, আসার চান্স খুব হাই, সেটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে তিনি ল্যাবরেটরি স্কুল তৈরি করেন, যেটিকে সংক্ষেপে কিন্তু ল্যাব স্কুল বলা হয়। এই ল্যাব স্কুলের উপর ভিত্তি করে বা ল্যাবরেটরি স্কুলের উপর ভিত্তি করে বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ স্কুল বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল স্কুল কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে নোটসে লেখা নেই একটা বিষয়, সেটা হচ্ছে এই ল্যাবরেটরি স্কুল কিন্তু 1898 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে কিন্তু তৈরি করা হয়। তো ল্যাবরেটরি স্কুল কবে তৈরি করা হচ্ছে এবং কোথায় তৈরি করা হচ্ছে, দুটো বিষয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা জন ডিউইর রচিত বিভিন্ন পুস্তকগুলো সম্পর্কে জেনে নেব, কারণ যে কোনো পুস্তকের নাম দিয়ে আসতে পারে এটি কার লেখা বা জন ডিউইর লেখা পুস্তক কোনটি, নিচে 4টা অপশন দিল, যেটা ঠিক আমাদের সিলেক্ট করতে হবে। তো তার লেখা সবথেকে বিখ্যাত বই যেটা, সেটা হচ্ছে
ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, তারপর রয়েছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, তারপর রয়েছে দ্য স্কুল অ্যান্ড সোসাইটি, এডুকেশন টুডে, দ্য স্কুল অ্যান্ড চাইল্ড, ফ্রিডম অ্যান্ড কালচার, দ্য স্কুল অফ টুমোরো। তাহলে এখানে আমরা জন ডিউইর লেখা অনেকগুলো বইয়ের সাথে আমরা পরিচিত হলাম। সব থেকে যেটা ইম্পর্টেন্ট বা সব থেকে জনপ্রিয় তার যে বইটির নাম সেটি হলো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। তার পাশাপাশি কিন্তু বাদ বাকি প্রত্যেকটি বইয়ের নামও আমাদের জানতে হবে। এখানে একটা শর্টকাট আছে, কোনো বইয়ের নামে যদি আমরা স্কুল কথাটি পাই বা সোসাইটি কথাটি পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই সেটা আইডেন্টিফাই করে নেব যে এটা হচ্ছে জন ডিউইর লেখা বই। এবং তার সব থেকে ইম্পর্টেন্ট বই অবশ্যই তো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এবং বাকি বইগুলোর নামও কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর আমরা জন ডিউইর শিক্ষা দর্শন গুলো এক এক করে জেনে নেব। ফার্স্ট পয়েন্টেই রয়েছে ডিউইর শিক্ষা দর্শন গড়ে উঠেছিল ডারউইনের বিবর্তনবাদ ও উইলিয়াম জেমসের প্রয়োগবাদের উপর ভিত্তি করে। ডিউইর শিক্ষা দর্শন বিশ্লেষণ করলে 4টি উপাদানের অস্তিত্ব পরিলক্ষিত হয়, যথা শিক্ষাই বিকাশ, অর্থাৎ তিনি বলেছেন লাইফ ইজ ডেভেলপমেন্ট এবং দ্যাট ডেভেলপিং ইজ লাইফ। তিনি এখানে বলেছে জীবনই বিকাশ এবং বিকাশই জীবন, এই কথাটি তার একটি গুরুত্বপূর্ণ কোটেশন। তারপর তিনি বলেছে শিক্ষাই জীবন, তার মতে শিক্ষা ও জীবন দুটো বিষয় কিন্তু একে অপরের পরিপূরক বা একে অপরের সমর্থক। শিক্ষাই অভিজ্ঞতার পুনঃসংগঠন। শিক্ষা একটি নিরবচ্ছিন্ন গতিশীল প্রক্রিয়া, বাস্তব পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির অভিজ্ঞতার পুনঃসংগঠন হয়। পুনঃসংগঠন বিষয়টা কি? গঠন হওয়া আবার গঠিত হওয়া, গঠন হচ্ছে আবার গঠন হচ্ছে, মানে কোনো গঠন বা কোনো কিছুই কিন্তু আলটিমেট না, পুনঃ সেটা গঠন করা হচ্ছে, বারবার সেটা গঠন করা হচ্ছে। আমরা শুরুতেই কিন্তু আমরা প্র্যাগম্যাটিজমে বলেছিলাম যেখানে পরিবর্তনশীলতার কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং ইজ আলটিমেট, কোনো কিছুই আলটিমেট বা চরম বলে কিছু নেই। তার জন্য এখানে তিনি বলেছে অভিজ্ঞতা বারবার বিভিন্ন ধরনের ইনফরমেশনের দ্বারা বা আমাদের যে অভিজ্ঞতার জগৎটি রয়েছে সেটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল, এটা কিন্তু পুনর্সংগঠিত হতে থাকে। আলটিমেট সংগঠন, অভিজ্ঞতার আলটিমেট সংগঠন বলে কিছু হয় না, কারণ আমাদের অভিজ্ঞতা কিন্তু আমরা যত দিন যায় আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা তথ্যের সম্মুখীন হই এবং সেগুলোর দ্বারা আমাদের অভিজ্ঞতা কিন্তু পরিবর্তন হতে থাকে এবং নতুন ভাবে কিন্তু আমাদের অভিজ্ঞতার ভান্ডারটি কিন্তু সমৃদ্ধ হয়। সর্বশেষ যেই পয়েন্টটি এখানে রয়েছে সেটি হলো শিক্ষাই সামাজিক উৎকর্ষণের উপায়। মানুষ সবসময় সমাজ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। তাহলে শিক্ষার দ্বারা কিন্তু সমাজের যেমন উৎকর্ষ লাভ হবে এবং সমাজ কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কিন্তু উৎকর্ষ দান করবে, কারণ আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা বা শিক্ষা নিচ্ছি সেটা কিন্তু আমরা সমাজ থেকে নিচ্ছি, আবার আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা বা শিক্ষা লাভ করছি তার দ্বারা কিন্তু আমরা সমাজের পরিবর্তন করছি বা সমাজের কিন্তু ভালো করছি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট পয়েন্টটি আলোচনা করব, সেটি হলো জন ডিউইর মতে শিক্ষা হলো পরিবেশকে নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির মধ্যে যে সকল শক্তি ও সামর্থ্য রয়েছে তার সবকিছুরই বিকাশ ঘটানো। তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য প্রসেস অফ লিভিং থ্রু দ্য কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ আমাদের অভিজ্ঞতা, আমাদের কিন্তু শিক্ষার দ্বারা আমাদের এই অভিজ্ঞতার কিন্তু রিকনস্ট্রাকশন হতে থাকে বা পুনঃসংগঠন হতে থাকে। পরিবেশ থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে কিন্তু সংগ্রহ করি। এর পরের পয়েন্টটি দেখছি, তিনি গতানুগতিক পাঠ্যক্রমকে সমর্থন করেননি। তার মতে পাঠ্যক্রম হবে নমনীয়, অভিজ্ঞতা কেন্দ্রিক, উপযোগিতা ভিত্তিক এবং জীবন কেন্দ্রিক। তিনি গতানুগতিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক বা বিষয় কেন্দ্রিক যে পাঠ্যক্রম তার তিনি বিরোধী ছিলেন। ঠিক আছে, তিনি বলেছিলেন পাঠ্যক্রম হবে জীবন কেন্দ্রিক, জীবনের উপযোগী পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা কেন্দ্রিক, পাঠ্যক্রমের বিষয়গুলো আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে কানেক্ট করা থাকবে। পাঠ্যক্রম হবে নমনীয়, ফ্লেক্সিবিলিটি লাগবে পাঠ্যক্রমের মধ্যে, এবং পাঠ্যক্রম হবে উপযোগিতা ভিত্তিক। কাদের উপযোগিতা ভিত্তিক? শিক্ষার্থীদের উপযোগিতা ভিত্তিক এবং বর্তমান পরিবেশের, বর্তমান সমাজের উপযোগী করে তুলতে হবে পাঠ্যক্রমকে। তাই তিনি গতানুগতিক পাঠ্যক্রমের কিন্তু তিনি বিরোধী ছিলেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরের পয়েন্টটি, জন ডিউই শিক্ষা পরিকল্পনার 3টি পর্যায়ের কথা বলেছেন। সেই 3টি পর্যায় কি কি? প্রথমটি হচ্ছে খেলার প্রাধান্যমূলক পর্যায়, যার বয়স সীমা 4 থেকে 8 বছর। তারপর রয়েছে স্বতঃস্ফূর্ত মনোযোগের পর্যায় 8 থেকে 12 বছর, এবং তারপর রয়েছে চিন্তাশীল মনোযোগের পর্যায় 12 বছরের পরবর্তীকাল। তাহলে এই প্রশ্নটি কিন্তু এমসিকিউ আকারে আসতেই পারে যে জন ডিউইর শিক্ষা পরিকল্পনার কয়টি স্তর রয়েছে।
জন ডির শিক্ষা পরিকল্পনার 3টি স্তর রয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে খেলার প্রাধান্যমূলক পর্যায়, তারপর স্বতঃস্ফূর্ত মনোযোগের পর্যায় এবং 3 নম্বরটি হচ্ছে চিন্তাশীল মনোযোগের পর্যায়। তো আমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু 3টা পয়েন্টের নাম কিন্তু পরপর খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং প্রত্যেকটি পর্যায়ের যে এজ ডিউরেশনটা আছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ডিরেক্ট এজ ডিউরেশন দিয়েও প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে এরকম খেলার প্রাধান্যমূলক পর্যায়ের বয়স সীমা কত, তো 4টা অপশন দিল, যেটা ঠিক আমাদের আইডেন্টিফাই করতে হবে। বা এরকমও আসতে পারে যে নিচের কোনটি জন ডিউইর শিক্ষা পরিকল্পনার পর্যায় নয়, এখান থেকে 3টা দিল, একটা অন্য কোনো পর্যায়ের নাম দিল, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এমসিকিউ কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন তো পরীক্ষায় আমরা পেতে পারি। এর পরের পয়েন্টটি আমরা দেখে নিচ্ছি। ডিউই যে সকল শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন সেগুলি হচ্ছে কর্মের মাধ্যমে শিক্ষা, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, সমস্যা সমাধান পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি। জন ডিউই কিন্তু ওই গতানুগতিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক বা যেটা আমাদের বলি লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতির দ্বারা যে পড়ানো হচ্ছে সেই পদ্ধতিতে কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি বলেছেন হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা হবে, তাই তিনি কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলেছেন। তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের দ্বারা শিক্ষার কথা বলেছেন। তিনি সমস্যা সমাধানের পদ্ধতির দ্বারা তিনি শিক্ষার কথা বলেছেন। তিনি পরীক্ষামূলক পদ্ধতির দ্বারা অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথডের তিনি কথা বলেছেন। অর্থাৎ তিনি সেই গতানুগতিক বক্তৃতা কেন্দ্রিক বা লেকচার ওরিয়েন্টেড যে পড়াশোনা বা শিক্ষাদান পদ্ধতি তার কিন্তু তিনি বিরোধী ছিলেন। তিনি হাতে কলমে শিক্ষার কথা বলেন, তিনি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার কথা বলেন, তিনি কর্মের মাধ্যমে তিনি শিক্ষার কথা বলেন। এরপর নেক্সট পয়েন্টটি আমরা পড়ে নিচ্ছি। ডিবির সমস্যা সমাধান পদ্ধতির 5টি সোপান বা পর্যায়। জন ডিবি কিন্তু সমস্যা সমাধান পদ্ধতির জনক ছিলেন। তিনি সমস্যা সমাধান পদ্ধতিকে তিনি 5টি পর্যায়ে ভাগ করেন। প্রথমটি হচ্ছে সমস্যা সৃষ্টি। অবশ্যই প্রথমে সমস্যাটি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটি কি। তারপর হচ্ছে সম্ভাব্য সমাধান অনুমান করা, যেটাকে বলে ক্রিয়েট হাইপোথিসিস। তারপর রয়েছে তথ্য সংগ্রহ, ডেটা কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে কার্য সম্পাদন, আমাকে যেটা হচ্ছে ইউটিলাইজ করতে হবে, যেই আমি ডেটাগুলো কালেক্ট করেছি বা যেই প্ল্যানটি করেছি সেটাকে ইউটিলাইজেশন করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে এখানে। সর্বশেষ পর্যায়টি রয়েছে অভিজ্ঞতা অর্জন এবং পুনঃপ্রয়োগ। এখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স গেইন করবো এবং নতুন করে কোনো কাজ আবার শুরু করব। তাহলে এখানে তিনি সমস্যা সমাধান পদ্ধতির 5টি সোপান বা 5টি পর্যায়ের কথা বলেছেন। পরীক্ষায় কিন্তু আসতে পারে 5টি পর্যায় পরপর সাজানো আসতে পারে, বা আসতে পারে সমস্যা সমাধান পদ্ধতিটি কে দিয়েছেন। এরপর আমরা নেক্সট পয়েন্টটি আলোচনা করব জন ডিবির সমস্যা সমাধান পদ্ধতির উপর ভিত্তি করে পরবর্তীকালে বর্তমানে যে আমরা প্রকল্প পদ্ধতির কথা বলি সেই প্রকল্প পদ্ধতিটি এসছে। এই প্রকল্প পদ্ধতির জনক হলেন ডাব্লিউ.এইচ কিলপ্যাট্রিক এবং স্টিফেনসন। মেইনলি ডাব্লিউ.এইচ কিলপ্যাট্রিককে প্রকল্প পদ্ধতির জনক বলা হয়, কিন্তু প্রকল্প পদ্ধতির মেইন ফাউন্ডেশন ছিল বা যেখান থেকে এসছে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক পদ্ধতি। এরপর নেক্সট পয়েন্টে আমরা পড়বো তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা গড়ে তোলার কথা বলেছেন। তিনি আত্মশৃঙ্খলার উপর জোর দিয়েছেন, মুক্ত শৃঙ্খলার উপর জোর দিয়েছেন, সামাজিক শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শৃঙ্খলার বা নিয়ম নীতির বেড়াজালে তিনি আবদ্ধ করতে চায়নি। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের নিজের থেকেই তাদের মধ্যে শৃঙ্খলা জাগ্রত হবে, তার জন্য তিনি আত্মশৃঙ্খলা বা মুক্ত শৃঙ্খলার কথা বলেছেন। এরপর নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব তিনি প্রগতিশীল শিক্ষার কথা বলেছেন। তাকে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের জনক বলা হয়। তিনি এই প্রগতিশীল শিক্ষার সংজ্ঞায় বলা হয় যে এডুকেশন ইজ অফ এক্সপিরিয়েন্স বাই এক্সপিরিয়েন্স ফর এক্সপিরিয়েন্স। শিক্ষা হলো অভিজ্ঞতার দ্বারা এবং অভিজ্ঞতার জন্য। প্রগতিশীল শিক্ষা কি? প্রগতিশীল শিক্ষা হচ্ছে এমন এক শিক্ষা ব্যবস্থা যার দ্বারা শিক্ষার্থী তার জীবনে উপযুক্ত হয়ে ওঠার জন্য শিক্ষা লাভ করবে বা কোনো কাজের উপযুক্ত সে হয়ে উঠবে। এরপর নেক্সট রয়েছে তার মতে শিক্ষক হবেন বন্ধু, দার্শনিক এবং সহায়তাকারী। এক কথায় টিচারকে এখানে সহায়তাকারী বা ফ্যাসিলিটেটর তিনি বলছেন। এবং সর্বশেষ তিনি বিদ্যালয় সম্পর্কে তার যে মতামত তিনি বলেছেন যে বিদ্যালয় হলো সমাজের সরল মার্জিত এবং সুষম সমাজ। তিনি বলেছেন যে বিদ্যালয় হলো সমাজের সরল মার্জিত এবং সুষম সমাজ। ঠিক আছে। এছাড়া তিনি বলেছেন স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি। এটা খুব বিখ্যাত তার কোটেশন। তো এই কোটেশন গুলো থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, যেখানে তিনি বলেছেন বিদ্যালয়কে সুষম সমাজ বলেছেন বা বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার অফ সোসাইটি বলেছেন। এই কোটেশন গুলো জন ডিবির থেকে ডিরেক্ট আসতে পারে। কোটেশন দিয়ে দিল স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, কার লেখা বা কে বলেছেন?
আমাকে উত্তরটি দিতে হবে। উত্তরটি হলো জন ডিভি। বা বললো প্রোগ্রেসিভ এডুকেশনের জনক কে? জন ডিভি। প্রোগ্রেসিভ এডুকেশন কি ধরনের শিক্ষার কথা বলে? প্রোগ্রেসিভ এডুকেশন বেসিক্যালি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার কথা বলে, শিক্ষার্থীদের কর্মে উপযুক্ত করে তোলার শিক্ষার কথা বলে। প্রোগ্রেসিভ এডুকেশন বেসিক্যালি শিক্ষার্থীদের ওই পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা গ্রহণ করলাম, ডিগ্রি অর্জন করলাম, এই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু প্রগতিশীল শিক্ষা বলে না। প্রগতিশীল শিক্ষা শিক্ষার্থীদের কর্মে উপযুক্ত করে তোলার শিক্ষার কথা বলে, যার দ্বারা তারা জীবনে এগিয়ে যেতে পারবে। এছাড়া তিনি শিক্ষকদেরকে তিনি ফ্যাসিলিটেটর বলেছেন বা সহায়তাকারী বলেছেন। এখানে কিন্তু তাহলে আমরা জন ডিভি যে টপিকটা রয়েছে সেই জন ডিভির টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। জন ডিভি থেকে যেই প্রশ্নগুলো খুব আসতে পারে সেটা হচ্ছে জন্মসাল, মৃত্যুসাল অবশ্যই আসতে পারে। এর পাশাপাশি আসতে পারে 1998 খ্রিস্টাব্দে তিনি যে ল্যাবরেটরি স্কুল তৈরি করছেন সেটা কোথায় তৈরি করছেন? সেটা তৈরি করছেন তিনি শিকাগো শহরে। তার পাশাপাশি তিনি কোন দর্শনে বিশ্বাসী ছিলেন? তিনি প্রয়োগবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। প্রয়োগবাদের মূল কথা কি? প্রয়োগবাদের মূল কথা উপযোগিতা বা সক্রিয়তা বা পরিবর্তনশীলতা। তিনি কোন পদ্ধতির শিক্ষণের কথা বলেন? তিনি সমস্যা সমাধানমূলক পদ্ধতির কথা বলেন। সমস্যা সমাধানমূলক পদ্ধতির 5টি স্তর কি কি? সমস্যা সমাধানমূলক শিক্ষণের উপর ভিত্তি করে যেই প্রকল্প পদ্ধতি এসছে তার জনক কে? তার জনক WH কিলপ্যাট্রিক। প্রোগ্রেসিভ এডুকেশন কার দেওয়া? সেটি জন ডিভির দেওয়া। প্রোগ্রেসিভ এডুকেশনে কি বলা হচ্ছে? বা সর্বশেষ যে আমরা বিদ্যালয় সম্পর্কে যে কোটেশন দুটো পেলাম, স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, আর একটা হলো বিদ্যালয় একটি সরল মার্জিত সুষম সমাজ, এই দুটো কোটেশন কিন্তু অবশ্যই আসতে পারে। তার পাশাপাশি জন ডিভির যে বিভিন্ন বইগুলোর নাম আমরা পড়েছি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন এবং স্কুল নাম দিয়ে অনেকগুলো বইয়ের নাম, প্রত্যেকটি বইয়ের নামই ইম্পর্টেন্ট এবং যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। জন ডিভি থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের ফাইনাল প্রশ্নে পরীক্ষায় কিন্তু তোমরা পাবে, এটুকু আশা করা যায়। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।